নমস্কার বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে আপনাদের সামনে স্ক্রিনে চোখ রাখুন। এখন এক এক করে আপনাদের সামনে আসবে কিছু নাম আর ছবি। এনাদের সবাইকেই আপনারা আগে থাকতেই চেনেন। এবার আপনারাই বলুন, এনাদের সবার মধ্যে মিল কোথায়? আসুন, কাউন্ট অফ 3-তে সবাই একসঙ্গে বলুন। এখনো বোঝা যাচ্ছে না তার মানে? বেশ, ঠিক আছে, কনফিউশন থাকাটাও দরকারি। আর সেই কনফিউশনকেই দূর করতে প্লিজ ওয়েলকাম ডক্টর সুভাষ চন্দ্র। নমস্কার। কেমন আছেন আপনারা? এখন মনে কি প্যাশন আসছে? প্যাশনের মানে প্রত্যেকের কাছে আলাদা হতেই পারে, এমনটা নয় যে সবার একই হতে হবে। স্যার, যেটা জীবনে একটা নতুন পথ দেখায়। নতুন পথ দেখায়, সেটা প্যাশন। ওকে, প্যাশন সেটাই যে কাজটা করে আনন্দ পাওয়া যায়। যে কাজ করে আনন্দ পাওয়া যায়। ভেরি গুড। স্যার, What do you যে enjoy জিনিসটা doing? আমাদেরকে অগ্রসর হতে সাহায্য করবে, মানে যাই হয়ে যাক না কেন, ওই প্যাশনটা যেন আমাদেরকে সবসময় ভেতর থেকে টানে। সে নিজে থেকে কি করে টানবে? ওই প্যাশনটার মধ্যে এমন কিছু আছে যেটা যে কোনো ক্যারিয়ার সম্পর্কিত, যে কোনো প্রবলেম ফেস করি আমরা, কিন্তু ওই প্যাশনটাই যেন আমাদেরকে টেনে নিয়ে যায়। ওই ভেতরের যে একটা এনার্জি, ওটাই প্যাশন স্যার। আচ্ছা, মনের তাগিদ হলো প্যাশন। ওকে স্যার, প্যাশন সেটাই যেটা আমাদের সব স্ট্রেস থেকে দূরে রাখে। আমরা যদি কোনো চিন্তায় থাকি, তখন প্যাশনই একমাত্র যে আমাদের ওই স্ট্রেস থেকে বা চিন্তা থেকে কিছুক্ষণের জন্য দূরে রাখতে পারে। কিছু সময়ের জন্য। স্যার, কিছুক্ষণের জন্যই দূরে রাখতে পারে, বাকিটা তো হার্ড ওয়ার্ক করতেই হবে আর আমাদেরকে স্ট্রেসও নিতে হবে। এই জন্য আমিও বারবার বলি যে আমারও যখন আমি সেশন নিতে থাকি, আমিও অনেক কিছু শিখতে পারি। স্যার, আই গেস যেটা মানুষকে কিছুতেই হার মানতে দেয় না, শেষ পর্যন্ত লড়াই করার আসলে শক্তি দেয় আমাদেরকে, সেটাই এমন একটা কাজ যেটা আমরা সারা জীবন করতে পারি ক্লান্তি ছাড়া। ওকে স্যার, বেসিক্যালি প্যাশন হলো সেটাই যেটা অন্যদের থেকে আপনাকে আলাদা করে। কাজ তো প্রত্যেকেই করে, কিন্তু আপনি কিভাবে করছেন। যদি আপনার প্যাশন থাকে তাহলে আপনি সেটা নতুন পদ্ধতি বের করবেন, সেটাই হলো আসল প্যাশন। গুড। তাহলে বোঝা গেল যে প্যাশন কত রকমের হয়। আসল মানে ডিকশনারির মানেতে একটাই হয়তো হবে, তাই না? যদি ডিকশনারির মানে জানতে চাওয়া হয় প্যাশনের, তাহলে সেটা কি? স্যার, ইচ্ছে শক্তিটাই আসল, হ্যাঁ, যে কোনো কাজ করার জন্য। ওকে গুড। আমার মনে হয় যে টিচারকে বলছি যে আমার মনে হয় না এদের এই সেশনের আর কোনো প্রয়োজন আছে। সত্যি কোনো দরকার নেই। আপনাদের এই ছেলেমেয়েরা সবাই খুব বুদ্ধিমান ছেলেমেয়ে। এদের কাছ থেকে তো উল্টে আমি কিছু শিখে নিতে পারি। চাহিদা, এটাই হলো ডিকশনারির মিনিং প্যাশনের। কিন্তু জুনুন বলেছেন কেউ, ওটা ওই ফার্সি শব্দ একটা, সেটাও ঠিক আছে। প্যাশনকে আমরা আরও একটা রূপেও দেখতে পাই। এটা তোমাদের ট্যালেন্টও হতে পারে। আর ট্যালেন্ট হলো কি, যা নিয়ে আমাদের জন্ম হয়। একবার হার্ভার্ড গিয়েছিলাম আমি লেকচার দেওয়ার জন্য, আজ থেকে প্রায় 12-14 বছর আগে। ওখানে ওই হার্ভার্ডে একটা কোর্সও ওখানে চলে, ট্যালেন্ট শেখানোর। ওরা $50,000 নেয়। তো আমি তো ওদের চ্যালেঞ্জ করে দিলাম। আমি বললাম, স্যার এটা তো আপনারা ঠিক কথা বলছেন না, এটা তো চিটিং। আমি যতদূর পড়াশোনা করেছি এবং যতটা বুঝেছি, ট্যালেন্ট আসলে আমাদের জন্ম থেকেই থাকে। আপনারা শিক্ষা দিতে পারেন, জ্ঞান দিতে পারেন, নলেজ তোমরা বই থেকে গ্রহণও করে থাকো, ইউ লার্ন ফ্রম দি বুকস, বাট ট্যালেন্ট না। ট্যালেন্ট যদি কিছু তোমাদের মধ্যে থেকে থাকে তো আছে, না থাকলে নেই। আর ট্যালেন্ট হলো সেটা যেটা এখানে একজন বলছিল, যে কাজটা করার জন্য তোমাদের বারবার ইচ্ছে করে, তাহলে বুঝে নাও যে ট্যালেন্ট তোমার সেখানেই কোথাও আশেপাশে আছে। এরকমও ঘটনা আমরা এর আগে দেখেছি যে একজন মানুষ তার পুরো জীবন কোনো একটা ফ্যাক্টরিতে অপারেটর হয়েই থেকে গেল, সেখান থেকে অফিসার হয়ে গেল, বড় অফিসার হয়ে গেল। রিটায়ার করার পরও বুঝতে পারলো যে ওর আসলে যেটা রিয়েল প্যাশন ছিল সেটা ছিল গিটার বাজানো, বা হয়তো অন্য কিছু ছিল। অ্যান্ড দে এক্সেলড ইন দ্যাট। তোমরা হয়তো কখনো না কখনো অনুভব করেছো যে তোমাদের ট্যালেন্ট হয়তো কোনো কিছুতে আছে আর তোমরা কাজ অন্য কিছু করে চলেছো।
হ্যাঁ স্যার, আমার মাঝে মাঝে এটা ফিল হয় যে আমি তো এখন বিবিএ করছি ঠিকই, কিন্তু আমার যে থট প্রসেস, আমি অনেক বেশি ইন্টারেস্টেড ডান্সে। ইউ আর স্টিল ইন দেয়ার। হ্যাঁ, কারণ আমি একটা পার্ট টাইম ক্লাসেস রান করি, যেটা 6:30 পরে আমি করি। 1.5 ঘন্টা আমি বাচ্চাদের শেখাই। ডান্স শেখাও তুমি, ভেরি গুড। তো তো- ইউ আর পারসুইং ইউর প্যাশন Yes. ইন ওয়ান ফর্ম অর দি আদার। হ্যাঁ স্যার। ভেরি গুড। স্যার আমি বিবিএ করছি, কিন্তু এখন আমার আর্টে বেশি রয়েছে ইন্টারেস্ট। আচ্ছা। আর এই ব্যাপারে আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করছে, কিন্তু কোনো স্কোপ আমি এখানে দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য আমি ওই প্যাশনটা ফলো করতে পারিনি। কোন বিষয়টার স্কোপ তুমি দেখতে পাওনি? আমি মনে করি না যে যারা আর্টটা ভালোবাসে তাদেরকে ভিডিও বা ফটোগ্রাফিটাও জানতেই হবে এরকম। এরকম তো কোনো ব্যাপার নেই। তোমার একটা ভুল ধারণা আছে যে আর্ট নিয়ে যে থাকে সে বেশি টাকা পয়সা রোজগার করতে পারে না। মানে টাকা পয়সা নিয়েই তুমি চিন্তিত, তাই তো? স্যার টাকার কথা আমি ভাবিনি, আসলে আমি ওটা করে খুব আনন্দ পাই। টাকা কোনো ম্যাটার করছে না এক্ষেত্রে আমার জন্য, কিন্তু আমি ওটা করে ভালো কোনো ফেম বা কোনো একটা ভালো স্কোপ খুঁজে পেতে চাইছি। সেটা তো তুমি অবশ্যই করতে পারবে। আর্টে তুমি যা পারবে সেটা এখানে পারবে না। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপার হলে আমি খানিকটা মেনে নিতে পারি, পুরোটা নয়। ইউ মাস্ট পারসিউ ইউর প্যাশন অ্যান্ড ইউ উইল এক্সেল ইন দ্যাট। স্যার যেমন ধরুন, আমার যেটা সব থেকে বেশি মানে ভালো লাগে, মানে যেটা আমার প্যাশন, সেটা হচ্ছে নতুন নতুন নলেজ গেইন করা। মানে ধরুন যা কিছু আশেপাশে হচ্ছে, মানে এই ধরুন যেমন ন্যাশনাল পলিটিক্সে যা হচ্ছে, আমার খুব ভালো লাগে এইসব বিষয় পড়তে। কিন্তু এই যে আমি নিজের বিষয় যেটা বুঝতে পারলাম, বোধটা আমার এসছে ডিসেম্বরে। কি করে বুঝতে পারলে ডিসেম্বরে? কি হয়েছিল তোমার সাথে স্যার, যার যখন- কারণে তুমি বুঝতে পারলে? যখন 2024-এ লোকসভা ইলেকশন হলো, সেই সময় টিভিতে যেরকম দেখছিলাম আমরা, তার আগে আমার এতটা বেশি আইডিয়া ছিল না এই বিষয়। কিন্তু যখন আমি দেখা শুরু করলাম, তারপর আস্তে আস্তে আমি অনেক পলিটিশিয়ানের ব্যাপারে পড়া শুরু করলাম, ওদের ব্যাপারে জানলাম, স্টেট হিস্ট্রি কি ছিল, ন্যাশনাল হিস্ট্রি কি ছিল, এসব কিছু পড়ার পর আমার ভালো লাগছিল, মজা লাগছিল। তো তখনই আমি জানতে পারি। তখন থেকে জেনেছ। দেখুন কি করে ডিসকভার করলো নিজেকে। ওকে, কিন্তু আমি বলবো এটা নিয়ে আরো কাজ করো। হয়তো এটা তোমার একটু ওপর ওপর প্যাশন বলে মনে হচ্ছে, হয়তো ভালো লেগেছে। এখনো জরুরি নয় যে এটাই তোমার আসল প্যাশন। স্যার আসলে আমার প্যাশন তো শুটিংয়েই সব থেকে বেশি। আমি স্টেট লেভেল শুটিং প্লেয়ারও, ইনফ্যাক্ট আমি ন্যাশনালের জন্য সিলেক্ট হয়েছিলাম, কিন্তু আমার বাড়ির লোক আমায় বারণ করেছিল। আমিও আর খুব একটা কিছু বলিনি। তারপরে আমায় এখানে বিবিএ করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমার এতে রিগ্রেট হয় যে আমি যদি তখন চলে যেতাম, হয়তো আমি এখন ন্যাশনাল খেলতাম। কতদিন আগের কথা এগুলো? স্যার খুব বেশি হয়নি, এই তো 12-এরই কথা। ওই বলতে পারেন 1 বছরই তো হয়েছে। এখন চলে যাও, এখনো তো তেমন দেরি হয়নি। স্যার দেরি হয়নি হয়তো, কিন্তু এখন হয়তো আমি সাকসেস পাবো না, কারণ আমি এখন স্টাডিতে ফোকাস করছি। আর যদি না হয় তখন আবারও মনে হবে যে আমি এটা ঠিক করে করতে পারলাম না। ওকে, বেশ, গুড। At least you know that where was your passion and what you were doing. I hope you are enjoying this also. স্যার আমি এটা জানতে চাই যে আপনি যে প্যাশনের ব্যাপারে কথা বলছেন, হাউ টু চুজ সামথিং ইজ ইয়োর প্যাশন। আমি অনেক কিছুই এক্সপ্লোর করছি, কিন্তু এখন আমি কি করে বুঝতে পারবো? কারণ আমি এখন 2nd ইয়ারে চলে এসেছি, আমায় এখন পাথ খুঁজতে হবে, সেই দিকে এগিয়ে যেতে হবে। তো কি করে বুঝবো আমার প্যাশন কি? তোমার প্যাশন যেমনটা আমি বলছিলাম এর আগে, যে কাজটা করতে তোমাদের বারবার ইচ্ছে করবে, বা যেটা করতে মানে যে কাজটা করতে তোমাদের ভালো লাগে, যা থেকে আনন্দ পাওয়া যায়, সেই কাজের একটু আশেপাশে খুঁজে দেখো, সেখানেই তুমি পাবে। ইউ উইল বি এবল টু ডিসকভার। প্যাশন এর ব্যাপারে তোমাদের একটা ব্যাপারে বলবো যে এটা খানিকটা ভালো ব্যাপারও, আর একটু আমাদের দেশে দুর্ভাগ্যেরও ব্যাপার। প্রডিজি চিলড্রেনের ব্যাপারে জানো তোমরা? প্রডিজি চিলড্রেন কাদের বলে? আমাদের ঘরে বাচ্চারা যখন তাদের বয়স 2-3 বছর হয়, তখন তাদের ভালো করে দেখলে হয়তো তারা চঞ্চলতা বেশি করে। তার মধ্যে কিছু না কিছু আলাদা করে কোনো গুণ থাকবে। একবারে ও হয়তো একটা পাতা পড়ে নিচ্ছে, হিস্ট্রির কোনো কিছু পড়ছে, হয়তো একবার পড়েই সেটা মুখস্থ হয়ে যাবে, দ্বিতীয়বার পড়তে হয় না। ছোটবেলা থেকে ম্যাথামেটিক্স হয়তো পড়েনি, তাও সেটা ভালোই পারে।
এরকম গল্পও হয়তো তোমরা শুনে থাকবে যে কোনো একটা 6-7 বছরের বাচ্চা রামায়ণ কণ্ঠস্থ করে ফেলেছিল। রোজই এরকম শোনা যায়। আর আমি শিওর যে তোমাদের সাথেও হয়তো এরকম কিছু না কিছু কখনো না কখনো ঘটে থাকবে। এই ধরনের বাচ্চাদের প্রডিজি চিলড্রেন বলা হয়। আর আমাদের দেশে ডেটা আছে প্রতি 1000 বাচ্চার মধ্যে অন্ততপক্ষে 3 জন বাচ্চা প্রডিজি চিলড্রেন হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপারটা কি, না তো বাবা মা চিনতে পারে যে এটা আমাদের প্রডিজি বাচ্চা, না তো শিক্ষক সেটা বুঝতে পারে। উল্টে ওরা ওই বাচ্চার মধ্যে কোনো খামতি আছে ভাবে শয়তান আছে, বদমায়েশ আছে, এই ধরনের সংজ্ঞা দিয়ে তাদেরকে নেগেটিভ করে দেওয়া হয়। 10 বছরের বাচ্চা, তাকে হাই স্কুলে নিয়ে যাওয়া হয়েছে 9th-এ অ্যাডমিশনের জন্য। 10 বছরের 9th-এ অ্যাডমিশন চাইছে, স্কুল তাকে অ্যাডমিশন দিতে অস্বীকার করলো। তোমার তো বয়সই হয়নি, কি করে অ্যাডমিশন দেব? রুলে এটা বলা আছে যে তোমার বয়স অন্ততপক্ষে 13 বছর হতে হবে। তাকে হাইকোর্ট যেতে হয়েছিল, বম্বে হাইকোর্টে গিয়ে সে অর্ডার করালো যে আমি যখন পড়াশুনো পারি, আমি সবকিছু ভালো পারি, ক্লাস 8 পর্যন্ত তার 99% পর্যন্ত মার্কস এসেছে, তাহলে কেন পাবো না? এরকম বাচ্চা হয়, প্রডিজি চাইল্ড হয়। সিঙ্গাপুরের মতো একটা ছোট ক্ষুদ্র দেশ, সেখানে 3টে প্রডিজি চিলড্রেনদের জন্য আলাদা স্কুল এবং কলেজ আছে। আমাদের এখানে একটাও নেই। আর এই বাচ্চাদের এমন একটা ব্যাপার যে ওরা জন্ম থেকেই একটা প্যাশন নিয়ে জন্ম হয়, সেটাই তাদের প্যাশন। আর তারা যদি নিজেদের প্যাশনটা করতে পারে, তো দে উইল ক্রিয়েট হিস্ট্রি ইন দি ওয়ার্ল্ড। দেয়ার আর পিপল হু হ্যাভ ক্রিয়েটেড হিস্ট্রি। যেমনটা আপনারা শুরুতে দেখেছেন, এই সাকসেসফুল মানুষদের শুরুতে দেখেছেন, এরকম আমাদের এখানেও অসংখ্য মানুষ আছেন যারা তাদের প্যাশনটাকে চালিয়ে নিয়ে যেতে পেরেছে এবং তারা হিস্ট্রি তৈরি করেছে। দে ক্রিয়েটেড হিস্ট্রি। আমাদের এখানে যে পুরনো এডুকেশন পদ্ধতি ছিল, এডুকেশন পলিসি বলা ঠিক হবে কিনা জানি না, কারণ পলিসি তো ছিল না। গুরুকুলের যে পদ্ধতি ছিল, সেখানে শুধুমাত্র আর কিছু ছিল না, শুধু এটাই ছিল যে গুরু মানে টিচার, বাচ্চারা তাদের সঙ্গে থাকতো গুরুকুলে। বছর 1.5-2 বছর পর্যন্ত কিছুই পড়াতেন না ওদের, শুধু জাজ করতেন যে কোন বাচ্চার ভেতরে কোন ক্ষমতা রয়েছে, কার মধ্যে কি প্যাশন আছে, সেই বিষয়টারই শিক্ষা পরবর্তীতে তারা দিতেন। Sir, myself Bhavi Agarwal, and I want to know first of all, you built a first satellite-based industry and entertainment industry. Was it your passion that you followed, or it was circumstances that made you like that? Doing this business was not my passion, but doing something new all the time was my passion. স্যাটেলাইট টেলিভিশনের আগেও আমি 5-6 টাকা যেমন করেছি, যেগুলো ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি ছিল। এখন এই যে ইন্ডাস্ট্রি, এটা অনেক মানুষের কাছে পৌঁছয়, তাই আপনারা এটার সম্পর্কে বেশি জানেন। তো ডুইং সামথিং নিউ অল দ্য টাইম and not to be fearful of anything, not to be fearful and unknown thing was my passion. Good afternoon, Yeah. sir. My name is Faraz Farooq, and I want to share one thing. এক্ষুনি এখানে কথা হচ্ছিল প্যাশনের ব্যাপারে, যে সেটা কিভাবে খুঁজে পাওয়া যায়। তা আমি এটা শেয়ার করতে চাই স্যার। আমিও আগে নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, মেডিকেলের, যেটা 3 বছর করেছি আমি। আমি প্রথম থেকে বিজনেস করতে চেয়েছিলাম। তা ক্লাস 10 থেকে যখন আমি শুরু করেছিলাম, তখন থেকেই ভেবে রেখেছিলাম যে আমি বিজনেস করব। কিন্তু ক্লাস 11-এ অবভিয়াসলি আমার বাড়ির লোকরা আমাকে বায়ো নিতে বাধ্য করে, যে নিটের জন্য প্রস্তুতি নাও, মেডিকেল করো আর ডাক্তার হও। তারপরে ক্লাস 11, 12 আর একটা ড্রপ ইয়ারও গেছে আমার। আর ড্রপ ইয়ারে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, যখন আমি জানতে পারলাম যে আমার প্যাশনটা কি। ড্রপ ইয়ারে আমি একদম একা হয়ে গেছিলাম, সবার সাথে যোগাযোগ বন্ধ। তা সেই সময় আমার একটা রিয়েলাইজেশন হলো যে কোনো কাজ যদি আপনি 40 দিন পর্যন্ত কন্টিনিউ করতে না পারেন, তাহলে সেটা 40 বছর পর্যন্ত কি করে কন্টিনিউ করবেন। এই ব্যাপারটা আমি বাড়িতে জানালাম, আমার বাবা মাকে জানালাম, আর তারপরে ওনারা রিয়েলাইজ করলেন যে হ্যাঁ, আমি হয়তো ঠিকই বলছি। তারপর ওনারা বললেন যে ঠিক আছে, তোর যেটা মন চায় তুই কর। সো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স, যে প্যাশনটা কি সেটা ওখান থেকে জানলাম আমি। কি প্যাশন খুঁজে পেলে তুমি শেষে? স্যার, আমি বিজনেস করতে চাই, নিজের একটা কোম্পানি বানাতে চাই। ওকে, ভেরি গুড। তো সেখান থেকে জানতে পারলে? ইয়েস স্যার। তো বিজনেস যখন করবে,
সেও তো ওই রকমই হবে, রোজ যেতে হবে, মানে তোমার নিজের অফিস যেতে হবে, সেই একই বিজনেস করবে, স্যার এক্সপ্যান্ড করবে। ব্যাপারটা হচ্ছে স্যার অবভিয়াসলি সব কাজ তো এরকমই হয়। আপনি যদি কোনো কাজ করেন তাহলে একটা ডেইলি রুটিন আপনাকে ফলো করে কাজটা করে যেতে হয়। আমি একটা কোট পড়েছিলাম যে যদি আপনি ডিসিপ্লিন না হন, তো যদি আপনি ডিসিপ্লিন হন তাহলে সাকসেস হওয়ার গ্যারেন্টি থাকেও আবার থাকেও না। আর যদি আপনি ডিসিপ্লিন না হন তাহলে এটা শিওর যে আপনি সাকসেসফুল হবেন না। তাই সব ক্ষেত্রে কিন্তু আপনাকে ডিসিপ্লিন হতেই হবে। আর যদি কোনো কিছুতে আপনার প্যাশন থাকে তাহলে আপনাকে এফোর্ট দিতে হবে ডিসিপ্লিন হওয়ার জন্য। ওয়ান্ডারফুল, ভেরি ওয়েল সেড। থ্যাংক ইউ স্যার। স্যার যখন আমরা লাইফস্টাইল যেটা আমাদের ড্রিম সেটা যখন আমরা প্যাশনের মধ্যে দেখতে পাই না, ক্ল্যাশ করে যে প্যাশনটা আমরা ফলো করতে চাই আর যে লাইফস্টাইলটা আমরা চাই সেটা আমরা পাই না, তাহলে আমরা সেক্ষেত্রে প্যাশন ফলো করব নাকি লাইফস্টাইলের বিষয় ভাববো? এরকম হতে পারে না। প্যাশন আর লাইফস্টাইলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু তুমি সেখানেই ভুল করছো যদি তুমি এটা ভেবে থাকো যে লাইফস্টাইল আর প্যাশনের মধ্যে কোনো কনফ্লিক্ট আছে। স্যার, তুমি কি মানে- ধরনের লাইফস্টাইল চাও আর কি করতে চাও? স্যার প্রথমে তো ইন্টারন্যাশনাল ফেমের বিষয়ে কথা বলি। ইন্টারন্যাশনাল ফেমটা ছেড়ে দিলেও মাইথোলজিক্যাল বিষয়ে আমার খুব ইন্টারেস্ট আছে। কিসে? মাইথোলজিক্যাল, যা আমাদের হিস্ট্রির সঙ্গে মানে ইন্ডিয়ান হিস্ট্রির সঙ্গে রিলেটেড, সবাইকে দেখাতে চাই। আজকাল না এইটা নিয়ে খুব কনফিউশন আছে, কিরকম আমাদের হিস্ট্রি কি ছিল, এটাই লোককে দেখাতে চাই। আর জার্নালিজম তো আমি করছি, কিন্তু লাইফস্টাইলে কিছুটা কনফ্লিক্ট এই বিষয়ে আসছে যে জার্নালিজম আমি করব, একটা নতুন ইন্ডাস্ট্রি, নতুন কিছু একটা পাবো, আমার ইন্টারেস্ট আছে এতে, কিন্তু আমার লাইফস্টাইলের সঙ্গে এটা কি করে জুড়বো যাতে আমি লোকের কাছে এই বিষয়টা আরো বেশি করে পৌঁছে দিতে পারি। দেখুন, টাকার বিষয়টা আলাদা, যে আমি কত টাকা পাচ্ছি জার্নালিজম করে সেটা একটা, তো এখানে কনফ্লিক্টের কি দেখছো তুমি? জীবনে টাকা পয়সা আর জার্নালিজম। না, এরকমটা নয়, সেখানেও আছে। আমি তোমায় বলে দিই যে তুমি যদি জার্নালিজম করতে চাও আর যদি তোমার প্যাশন মনে হয় মাইথোলজি সবার কাছে পৌঁছে দেওয়া, তো আপনি একজন জার্নালিস্ট হয়ে মাইথোলজিকে নিয়ে যে ভ্রান্তিগুলো ছড়িয়ে আছে সেটাকে দূর করে সেগুলো মানুষের সামনে নিয়ে আসো। এই যে তুমি কথাটা বললে যে এটা মাইথোলজি রিলেটেড, আমি বলি এটা তো আমাদের হিস্ট্রি আর মাইথোলজির তফাৎ কি? মাইথোলজিকে আমরা মনে করি এটা মিথ, এটা হয়নি, হয়তো এটা মন গড়া কথা, হতেও পারে, নাও হয়ে থাকতে হ্যাঁ। পারে। আর হিস্ট্রি মানে হলো এটা হয়েছেই। হ্যাঁ, তো এর উপরে তুমি জার্নালিজম পড়ে সেটা নিয়ে ইনভেস্টিগেট করো। লাইফস্টাইল যদি রিচনেসের কথা বলি, সেখানেও সেখানেই রিচনেস conflict আছে। আসছে। না, কোনো কনফ্লিক্ট নেই যদি তুমি এরকম কোনো রিসার্চ করে মানুষের সামনে নিয়ে আসো যেটা প্রথমবার কেউ রিসার্চ করে বের করেছে, তাহলে পৃথিবী তোমার পেছনে ছুটবে, টাকাও আসবে। আর আরো একটা কথা মনে রেখো, টাকার পেছনে ছুটলে কখনো টাকা পাওয়া যায় না। একটা কথা প্রচলিত আছে আমাদের যে কিছু জিনিস প্রকৃতি নিজের নিয়ন্ত্রণেই রেখেছে, বাকি জিনিসগুলো মানুষের ওপর ছেড়ে দিয়েছে যে বাবা তুই যা পারিস কর, তুই ফ্রি, তোর যা মন চায় কর। কিন্তু সেই চারটে জিনিস হলো কি কি? লাভ, ক্ষতি, জীবন, মৃত্যু আর যশ অপযশ। এগুলো বিধি নিজের হাতেই রেখেছেন। তো পরিশ্রম করা তো এটা আমাদের ধর্ম, কিন্তু টাকা আসবে সেটারই ফল হিসেবে। আর এটা তো আমরা মানি যে যদি তুমি ফলের পেছনেই ছোটো তাহলে সেটা কখনোই লাভ করা যায় না। হাই স্যার। স্যার অ্যাকচুয়ালি আমার অবজারভেশন হলো এটাই যে যেমন আমাদের গুরুজনরা আমাদের এমন অনেক কিছু কথা বলেছে যেটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন আছে। তো আজকাল ইয়ংস্টারদের মধ্যে এটাই কনফিউশন যে আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি আদতে করবোটা কি, এটাই সমস্যা। ওই যে কথায় আছে না, যত বড় চাদর ততটাই পা ছড়ানো উচিত, হয়তো ঠিকই বলে লোকে, কিন্তু এমনটা কেন করব? মানে যদি আমাদের বেশি স্পেস দরকার তাহলে ডবল বেডশিট নিয়ে এসো, আরামসে পা ছড়িয়ে শুয়ে পড়ো। না স্যার, সিরিয়াসলি বলছি। চাদর পা ছড়ানোর যে কথাটা তুমি বললে সেটাতে সবাই তালিও বাজালো, আর তুমি ডবল বেডের কথা বলেছো, ডবল বেডের চাদরের কথা বলেছো। তো তুমি শুধুমাত্র যেটা বলা হয়ে থাকে শুধুমাত্র সেটাকেই, তার ফেস ভ্যালুটাকে ধরে নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছ। কথাটার পেছনে আসল উদ্দেশ্যটা কি, তার অর্থটা আসলে কি, সেটা তোমাকে আগে জানতে হবে। সেটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। চাদর দেখে পা ছড়াও, এটা বলার আসল উদ্দেশ্য হলো যে তোমার কাছে যত টাকা আছে
তার থেকে বেশি কমিট করো না, তার চেয়ে বেশি খরচ করো না, নয়তো ঋণের বোঝা চাপবে। ঋণের বোঝা চাপবে, ঋণ শোধ করতে পারবে না, ডিপ্রেশনে চলে যাবে, আরো বেশি কষ্ট হবে। এই ধরনের প্রবাদের আসল ভাবার্থটা কি, ভাবটা কি, কোন কারণে বলা হয়েছে সেটা আগে আমাদের জানতে হবে। Good afternoon, sir. Myself Navika and I am from BBA. Sir, my question is that how would you define success apart from financial stability? Very good question. Success in addition to finances, financial success and etc. Has it made you a good human being also? Have you learned to be grateful whosoever has given you success? সেই সাকসেসের পেছনের যে আসল কারণগুলো, তুমি কি একজন ঠান্ডা মাথার মানুষ হয়েছ, একজন শান্ত মানুষ, নাকি একজন রাগী মানুষ, মানে যখন তখন তুমি রেগে যেতে পারো? তো এরকম অনেক জিনিসই আছে। যদি একজন সাকসেসফুল মানুষ, মানে যেমন প্রচলিত কথা আছে, মানে আবার বললে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো, যে যখন গাছে ফল ধরে গাছটা ঝুঁকে যায়। এখন এটার আক্ষরিক অর্থ নিয়ে বসে থাকলে তাহলে কোনো লাভ নেই, তোমরা কিছুই পাবে না। কিন্তু যখনই সাকসেস তোমাদের কাছে আসবে তখন তোমরা হয়ে যাবে মোর গ্রাউন্ডেড, ইউ আর ডাউন টু আর্থ। আর তখন তোমাদের অহংকার থাকা চলবে না। যে মানুষটা জীবনে সাকসেস এসেছে বা অনেক টাকা এসেছে এবং সে অহংকারী হয়ে উঠল, অহংকারী হয়ে গেলে সে ভুল করবে। অহংকার করতে থাকলে তখন সে সব টাকা পয়সা চলে যাবে, কারণ অহংকার করলে সব হারাতে হয়। রাবণ যখন হেরে গেলেন রামের কাছে, তো তখন ভগবান রাম লক্ষ্মণকে বললেন যে তুমি যাও রাবণের কাছে, কিছু শিক্ষা নাও ওনার থেকে, কারণ উনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। তো তখন লক্ষ্মণ গিয়ে রাবণকে জিজ্ঞাসা করলেন যে আপনি হারলেন কেন? আমি এ কারণেই হেরেছি, কারণ আমি নিজের শক্তির ওপর অহংকার করেছি। আর তোমার দাদা রাম কিন্তু আমার এই অহংকারের কথা ভালো করেই জানতো, সেই জন্যই হেরে গেছি। Sir, if you ever get a chance of looking back into your past, is there any decision that you would withdraw yourself from making or change that decision? তুমি নিজের পুরনো সিদ্ধান্ত কি করে চেঞ্জ Sir, করবে? but if you get a chance to... না, আসলে যেটা নেই, যেটা সম্ভবই নয়, সেটাকে যখন আমরা ইমাজিন করি তো अगेन উই অ্যাট্রাক্ট স্যাডনেস। আবার দুঃখ হয় আমাদের, মনে হয় যদি এটা আমি না করতাম। আমি এর আগেও বলেছি যে বারবার আমি এই কথা বলি, মোটামুটি প্রতিটা সেশনেই আমি এই কথাটাই বলি, যে পুরনো কথা মনে করলে শুধু আফসোসই হবে তোমাদের, আর ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে তোমাদের অ্যাংজাইটি হবে। পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নাও, ভবিষ্যতে আর করো না, সেটাই করতে পারো। দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল থিং তোমরা করতে পারো, অন্য কিছু নয়। Hello sir, my name is Maria and I am journalism student. স্যার, এক্ষুনি কথা হচ্ছিল যে প্যাশনকে ফাইন্ড আউট করবো কি করে, মানে খুঁজবো কি করে। কিন্তু আমার মনে হয় প্যাশন যদি আপনার কিছু থেকে থাকে তাহলে সেটা নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনাকে অ্যাট্রাক্ট করবে। একদম। তো এটা কি সত্যি স্যার? আমার এই একদম ভাবনাটা... দারুণ কথা বলেছো, দারুণ দারুণ, খুব ভালো ভেবেছো তুমি। থ্যাংক ইউ স্যার। স্যার নমস্কার। স্যার, আমার নাম অন্তরিক্স খুরানা। আমি জানতে চাইছি আপনার সাকসেসের মূল মন্ত্রটা কি? মানে স্যার, আপনি যে জীবনে এতটা গ্রো করেছেন। তোমার নামটা কিন্তু দারুণ। যাই হোক, বলো। যেমন স্যার আপনি বললেন যে আপনিও অনেক পাস্টে ভুল করেছিলেন, তো সেখান থেকে আপনি মুভ অন কি করে করলেন? মানে আমি জানতে চাইছি, এত বড় একটা ইন্ডাস্ট্রি হ্যান্ডেল করেন। দেখো, আমি তোমাদের এইটাই বলতে চাইছি যে ট্রাই টু লিভ ইন দি প্রেজেন্ট, তাহলেই তোমাদের কোনো সমস্যা থাকবে না, তোমরা সাকসেস পাবে, জীবনে এগিয়ে যেতে পারবে, অনেক অনেক উন্নতি করবে। ফেলিয়ার যদি আসেও তাতে ভয় পেয়ে যাবে না, ঘাবড়ে যাবে না, সেগুলোকে ফেস করবে। মানে ফেলিয়ারগুলো দেখে তোমরা হতাশ হয়ে বসে পড়বে না। এর মধ্যে কিন্তু কোনো কনফিউশন নেই, কোনো কনফিউশন রেখো না। আমার মনেও কিন্তু কোনো কনফিউশন নেই। যেটা সত্য
তাকে চিনে নাও, তাকে স্বীকার করো, সেই অনুযায়ী জীবন পরিচালনা করো। Hello, sir. My name is Nandini. Sir, from a small town boy, and you are now biggest Indian entrepreneur. You are truly inspiring, sir. থ্যাংক ইউ। You are also known as risk taker. So I want to know, what is the biggest risk you have taken in your career that truly paid off? And what is the message you want to give today's youth who want to innovate but truly afraid of their failure? মনে করো যে আমি 10টা রিস্ক নিয়েছি। যে সময়ে যে রিস্কটা নিয়েছি, প্রথম রিস্ক হয়তো ছোট ছিল, কিন্তু সেই সময় অনুযায়ী আমার জন্য ওটা অনেক বড় রিস্ক ছিল। এই রকমভাবে যখনই আমি যখনই রিস্ককে তুমি বোঝার চেষ্টা করবে, তার ডেফিনেশন খুঁজবে, হোয়াট ইজ দ্য রিস্ক? রিস্ক হ্যাজ টু বি মাচ বিগার দ্যান ইয়োর ক্যাপেবিলিটি অ্যান্ড ইয়োর ক্যাপাসিটি, দেন অনলি ইট ইজ রিস্ক। যদি আমার কাছে 100 কোটি টাকা থাকে আর আমি 95 কোটি টাকার রিস্ক নিচ্ছি, তাহলে রিস্ক হলো কোথায়? ওয়্যার ইজ দ্য রিস্ক? তো রিস্ক অলওয়েজ ওয়াজ টেকন, ইট ওয়াজ দ্য বিগেস্ট রিস্ক অফ দ্যাট টাইম, অফ দ্যাট মোমেন্ট ফর মি। Also, my sir, next question is that what is the message you want to give today's youth who want to innovate but afraid of their failure? হেরে যাওয়ার ভয় আবার। ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার, সে কারণে তুমি ভয় পাচ্ছ যদি হেরে যাই তখন কি করব, দ্যাট মেক্স ইউ ফিয়ারফুল। আর ভয় যখন মানুষের মনে বাসা বাঁধে, তো ফিয়ার মাল্টিপ্লাইজ উইথ দি ফ্র্যাকশন অফ সেকেন্ড। তোমরা হয়তো এটা দেখেছো, আমি একটা ছোট মজার কথা বটে, তবে কিছুটা ভয়ের ব্যাপারও আছে এতে। আমাদের সময়ে, আই এম টকিং অ্যাবাউট when I was growing, I'm talking about 1968, তখন তোমাদের মধ্যে কারোরই হয়তো জন্মও হয়নি। তো ওই সময় আমি হিসার হরিয়ানাতে থাকতাম। তো আমাদের বাবা মা মুভি দেখতে যাওয়াকে খারাপ বলে ভাবতেন। আজকাল এসব হয় না, কিন্তু সেই সময় সিনেমা দেখতে যাওয়া মানে খুব খারাপ ব্যাপার। কিন্তু আমাদের বাড়িতে আমার বয়সী আরো একটা ছেলে ছিল। তো আমরা করতাম কি, ফার্স্ট হাফে মুভিটা ও দেখতো, আর দ্বিতীয় হাফে আমি দেখতে চলে যেতাম। এর পরের দিন বা অন্য কোনো দিন ফার্স্ট হাফে হয়তো আমি যেতাম, সেকেন্ড হাফে ও যেত, এইভাবে মুভি দেখতাম। বাড়ির লোক জানতে পারতো না, কারণ 3 ঘন্টা যদি থাকি তাহলে ওরা জানতে পেরে যাবে। ভয় পেতাম খুব, জানতে পারলে পিটুনি খেতে হবে। তো ভয় যে কি, আর এটা আমরা জানতাম যে আজকে জানতে পারবে না, কারণ আমি 1.5 ঘন্টা বাইরে ছিলাম, কোনো না কোনো কারণ বানিয়ে নেব। কিন্তু ভয় যেটা ছিল সেটা এতটাই মাল্টিপ্লাইড হতো, যতক্ষণ না ওই থিয়েটার থেকে আসতে আমাদের 5 মিনিট লাগতো বাড়িতে, কিন্তু ততক্ষণ ভয় এতটাই মাল্টিপ্লাইড হয়ে যেত যে আমাদের চোখে মুখে ভয় দেখতে পেয়ে যেত আমাদের পেরেন্টসরা, বুঝতে পেরে যেত, আর সাথে সাথে ধরে ফেলতো যে কোথায় গিয়েছিলি রে, কিছু একটা গন্ডগোল করেছিস। তাই আমি এই কথাটাই বলতে চাই যে ভয় আসলে এমন একটা জিনিস যেটা ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে, সেটাকেই আমরা মেনে নিই যে সেটা ঘটে গেছে। এইরকম যে খারাপটা ভবিষ্যতে হতে চলেছে, তার ভয় পাচ্ছি আমরা আজ, আর সেই ভয় যদি মাল্টিপ্লাই হতে শুরু করে তাহলে তোমরা ফেল হবেই হবে, কারণ ভয় তার উদ্দেশ্যে সফল হবে, ও সঠিক হয়ে যাবে। যে জিনিসটার ভয় তোমরা পাচ্ছিলে সেটাই ঘটবে। তাই আমি বলি ভয় পেও না, ভবিষ্যৎকে নিয়ে একেবারেই ভয় পেও না। স্যার, আমার প্রশ্ন হলো এটা যে যখন আমরা আমাদের প্যাশনকে ফলো করি তখন অনেকেই আমাদেরকে ক্রিটিসাইজ করেন। অনেক সময় তো এটাও হয় যে আমাদের প্যারেন্টসই আমাদের বিরুদ্ধে চলে যান। তখন আমাদের কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করা উচিত? कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, हाँ छोड़ो बेकार की बात। এরকমই তো গানটা। আর সেই কারণেই বলছি, অন্যের কথা শুনে তোমার কোনো লাভ হবে না। যা তোমার নিজের ঠিক বলে মনে হয়, নিজের মনকে পরিষ্কার রাখো, শুদ্ধ রাখো, আর সেই কাজটা করতে থাকো। অন্যের কথা শুনে যদি করো, ভয় পেয়ে যদি কিছু করো বা না করো, তাহলে জীবনে কিছুই করতে পারবে না।
আর এমন কোনো কাজ করো না যার ফলে অন্যের সামনে নিজের চোখ নামিয়ে নিতে হয়। তা না হলে আর কোনো চিন্তা করার কারণ নেই, লোকে যা বলে বলুক। বলো। ভেরি গুড আফটারনুন স্যার, আমার নাম ভূমি। আর ছোট থেকে আমার বাবা উনি আমায় শিখিয়েছেন যে কোনো রকম ফলের আশা না করে শুধু কাজ করে যাও। কোনো কাজ ভালো বা খারাপ হয় না, ব্যাস সময় কখনো কখনো ভালো বা খারাপ হয়। তো এই শিক্ষা নিয়েই আমি এখনো অব্দি কলেজে এসেছি, আর আমি যাই অপরচুনিটি পাই আমি সবটাই নিই, কারণ এটাই শেখানো হয়েছে যদি কোনো কাজ নাও তাহলে সেটাকে পুরোপুরি কমপ্লিট করো। তো আমার কখনো এরকম কোনো কাজ মনেই হয়নি যে যেটাতে আমার মনে হবে এটা আমার প্যাশন বা এটা করতে ভালো লাগছে। আসলে যেহেতু এটাই শিখেছি যে কোনো কাজ ভালো খারাপ হয় না, তোমার মুড খারাপ তাই হয়তো কাজে মন আসছে না, তো আমি এটা কখনো বুঝতে পারিনি যে এরকম স্থিরতা বা আমার কোনো পার্টিকুলার প্যাশন যেটা আমি লাইফ টাইম করতে পারবো সেটা আমি কি করে খুঁজে পাবো। এটাই তোমার প্যাশন, সমস্ত কিছুতে ভালো কিছু খুঁজে নেওয়া, সমস্ত কাজকে এনজয় করা, কোনো কিছুকে খারাপ না ভাবা। দ্যাট ইটসেলফ ইজ ইওর প্যাশন। তুমি নিশ্চয়ই খুঁজে পাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে কি করে আমি এগিয়ে ক্যারিয়ারে যাব? তুমি এগিয়ে যাবে, কি প্রবলেম তোমার বলো আমাকে সেটা। মানে কোন ফিল্ডে যাব? মানে আমি এখন যেমন বিবিএ করছি, কখনো ফাইন্যান্সে আমি তোমার রাস্তাতে এই রকমের, মানে তোমার মতো স্টুডেন্টের রাস্তায় যখন তুমি এগিয়ে যাবে তখন তোমার সামনে 10টা সুযোগ চলে আসবে, একটা নয়। যে দুর্বল হয় তার জন্য একটা মানুষ খুঁজে বের করা অনেক কঠিন কাজ। তুমি 5টা পাবে, সেই 5টার মধ্যে যেটা ভালো লাগবে সেটা করো। আর জানবো কি করে যে কোনটা আসলে ভালো? যেটা তোমার ভেতর থেকে ভালো লাগবে। আমি বারবার এটা বলি, প্যাশন হলো সেটাই যেটা বারবার তোমার মন করতে চায়, সেটাই তোমার আসল চাওয়া। এই কাজটা করতে আমার মন চাইছে, খুব ইচ্ছে করছে, করো। স্যার, যেরকম আপনি বললেন যে আমাদের মনের কথাই আমাদের শোনা উচিত, কিন্তু আমার মনটাই আমার আসল শত্রু। এখন আমি মানে যখন আমি ক্লাস 12-এ ছিলাম তখন আমি আর্টস নিয়ে পড়েছিলাম। তখন আমার হিস্ট্রি আর পলিটিক্সে খুব ইন্টারেস্ট ছিল। আমি তো ভেবেছিলাম আমি ল নিয়ে পড়বো বা হিস্ট্রি নিয়েও পড়তে পারি, অতটা চাপের কিছু ছিল না। তারপরে যখন স্কুলিং এর পরে মাঝে কিছুটা গ্যাপ পেলাম, সেখানে আমি ট্রাফিকিং এর ব্যাপারে পড়লাম। তখন আমি ভাবলাম আমি এনজিও খুলতে পারি। তারপরে আমি রাইটিংও স্টার্ট করলাম, মানে নভেলস, ছোটখাটো কমিক রাইটিং, এসব। আমি অনেক কম্পিটিশনেও পার্ট নিলাম। আমি ভাবলাম আমি তো এখন রাইটার হয়ে গেছি। তারপর আমি এখানে এলাম, তখন বাবা আমাকে বললেন যে বিবিএ করো এবার। আমি বিবিএর জন্য বারণ করিনি, কিন্তু আমার ভয় লেগেছিল। আমি তো এটার কোনো প্রিপারেশনই নিইনি, কি করে কলেজে আমি যাব। এখানে এলাম, কলেজ স্টার্ট করলাম, বিবিএতেও আমার কোনো প্রবলেম হয়নি, সেটাও আমি কন্টিনিউ করছি। সব সাবজেক্ট ভালো লেগেছে, তার মধ্যে পার্টিকুলার একটা সাবজেক্ট ভালো লেগেছে, আইকেএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যা আমাদেরকে আমাদের পবন স্যার পড়ান। সেটাও আমার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট সেটা আমার এখন ফেভারিট সাবজেক্ট হয়ে গেছে। সো স্যার, পবন স্যার আছেন নাকি এখানে? ওকে, ওয়েলকাম, থ্যাংক ইউ। তো স্যার, আমি আপনার কাছে এখন এই ওপিনিয়ন চাই যে আমি কি এটা কোনো রিস্ক নিচ্ছি যে আমি আলাদাই কিছু করছি আমার লাইফে? ইংরেজিতে একটা কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। তুমি ওই রকম যেন হয়ে যেও না, কিন্তু মাল্টি ফ্যাসেটেড হওয়াটা আজকের দিনে খারাপ ব্যাপার নয়। হয়তো হতে পারে তুমি একজন প্রডিজি চাইল্ড। এই প্রডিজি নিয়ে একটু আগে আমি কথা বলেছি তোমাদের সাথে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আই এম শিওর you should ask your parents what kind of behavior you had when you were a child. আর হয়তো এটাও হতে পারে যে কোনোভাবে যদি সেটা ঠিক হয়, maybe you should continue this way in multifarious activity. গুড আফটারনুন স্যার, আমার নাম হচ্ছে ভিভান। আপনি তো এক্ষুনি বললেন স্যার যে লোকেদের কাজই হচ্ছে বলা, তারা বলবেই। কিন্তু স্যার যখন লোকে বলে তখন আমাদের কনফিডেন্সটা কিন্তু কমে যায়, দুর্বল হয়ে যাই আমরা। তা স্যার সেটাকে আমরা ট্যাকেল কিভাবে করব? আমরা যেরকম হাইলি মোটিভেটেড থাকি, এই লোকের কথা শুনে আমাদের সমস্ত মোটিভেশন নষ্ট হয়ে যায়। এটাকে ট্যাকেল কি করে করব স্যার? এভাবে যে ইগনোর করো সেগুলোকে, ইউ হ্যাভ টু বি মোর প্যাশনেট। যদি প্যাশন তোমার থাকে তাহলে তুমি এটাই বলবে যে এই লোকটা আমার সম্পর্কে ভুলভাল বলছে, আমি প্রুফ করে দেখিয়ে দেবো একে। সেই প্যাশন নিয়ে চলতে হবে। থ্যাংক ইউ স্যার। ধীরে ধীরে যেই তুমি একজনকে ভুল প্রমাণ করে দিলে, দ্বিতীয় আরেকজনকে করলে, তখন তুমি আর পরোয়াই করবে না, যা খুশি বলে বলুক। As a part of the media industry, what is that one advice that you would like to give content creators as
how they can communicate with the audience. What is that one key aspect then you used for your industry that you directly connected and related with the audience? The day a content creator starts feeling that he or she knows everything about the content, that will be the day of failure. বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর এটা বিশ্বাস করতে শুরু করে যে তারা ভিউয়ার্সদের ব্যাপারে সব জানে, আর সেখানেই তারা ভুল করে ফেলে। যেমনটা স্যার সমস্ত সাকসেসফুল, এমনটা লোকে বলে যে সাকসেসফুল ম্যানের পেছনে ওমেনের হাত থেকে, আপনার কেউ ছিল তেমন? দেখো, answer is yes. আমার dear wife, she never crips if I am late. She always supports. আমাকে সবসময় জিজ্ঞেস করে যে দিনটা কেমন কাটলো। She has given me 3 beautiful kids. তো এটাই তার হেল্প, এটাই ওর সাপোর্ট। ও যদি না থাকে, যদি ঘ্যান ঘ্যানে একটা ওয়াইফ পেতাম আমি, তাহলে সমস্যা হয়ে যেত, হয়তো করতে পারতাম না যতটুকু পেরেছি আমি। স্যার, আমার একটা প্রশ্ন আছে। যেরকম আমাদের সকলের কাছে ধরুন 24 ঘন্টাই থাকে একদিনে, অ্যান্ড স্যার এরকম হয় যে লাইক কাজ, এমার্জেন্সি আর রিকোয়ারমেন্টস, মানে যে কাজটা সব থেকে বেশি নিড রয়েছে সেই হিসেব মতো আমরা প্রতিদিন কাজ শুরু করে দিই। আর স্যার দিন শেষ হতে হতে হয়তো এনার্জি আর বাকি থাকে না, আর যেটা আমাদের পছন্দ সেটাই আমরা করতে পারি না। তা স্যার সেই সময় কি করা উচিত? রেস্ট দেওয়া উচিত নিজেকে, নাকি আর একটু পুশ করা উচিত নিজেকে যে এবার করতে হবে করতে হবে করতে হবে? যে মানুষের মধ্যে ওই কাজটা করার প্যাশন থাকবে, প্যাশন থাকলে ওই মানুষটা কাজ করেই যাবে, ক্লান্ত হবে স্যার না। আসলে সন্ধেবেলাতেও ততটাই ফ্রেশ থাকবে যতটা ও সকালবেলায় ছিল। স্যার, আমি আপনার কাছে এটা জানতে চাই যে আপনি জিকে একটা বড় ব্র্যান্ডে পরিণত করেছেন। আজকাল তো বাড়িতে, মানে প্রতিটি বাড়িতেই জি পরিচিত। এখন যদি কেউ নিজের কোনো ব্র্যান্ড তৈরি করতে চায়, তাহলে তাকে কোন স্টেপ থেকে শুরু করতে হবে? সব থেকে বড় কথা এটাই যে জিকে বড় ব্র্যান্ড আমি একা তৈরি করিনি, যারা ভিউয়ার্স তারাই আসলে তৈরি করেছে। আর নিজের কোনো ব্র্যান্ড, তা সে যে কোনো জিনিসেরই হোক, যা কিছুই হোক না কেন, তুমি যদি নিজের নামটাকেই ধরো, তুমি নিজের নামকে একটা বড় ব্র্যান্ড বানাতে চাও, তাহলে তোমাকে সেই ভালো কাজগুলো করতে হবে যেগুলো মানুষজন বা তোমার কাস্টমাররা পছন্দ করবে। এভাবেই তোমার ব্র্যান্ড বড় হয়ে যেতে পারে। তাহলে স্যার স্টার্ট করার জন্য কোনো টিপস দিয়ে দিন প্লিজ। প্যাশন যদি তোমাদের থাকে যে কোনো বিষয়ের প্রতি, তাহলে তোমরা কখনো ক্লান্ত হবে না সেই কাজটা করতে। সেটা করতে যত সময়ই লাগুক না কেন বা যতটা পরিশ্রম করতে হোক না কেন, you will enjoy the work, and then as a result there will not be any necessity to work life balance, যেটা নিয়ে অনেক মানুষ বলে থাকেন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স চাই, এটা চাই, ওটা চাই, এই সব আর কি। You will rather when you fail or when you face a failure, you will get determination to come out of it. আর একটা কথা যেটা আমি সবসময় মেনে থাকি, যে ফেলিয়ার ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে আসে না যতক্ষণ সে সেটা মেনে না নেয়। ফেলিয়ার তখনই আসে যখন তুমি এটা মেনে নাও যে হ্যাঁ আমি ফেল হয়ে যাচ্ছি। তো আজ আমার সেশন এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।